আজকে আমরা আমাদের মোবাইল কলম ডিজিটাল স্টুডিওতে পেয়েছি মমতা ঠাকুরকে। আপনারা জানেন যে মমতা ঠাকুর তিনি সাংসদ, আমাদের পশ্চিমবঙ্গের সাংসদ, এবং তিনি মতুয়া মহাসংঘের সংঘাধিপতি। সারা ভারত যে মতুয়া মহাসংঘ রয়েছে তার সংঘাধিপতি। মতুয়াদের তিনি বলতে পারা যায় যে বড় মা মারা যাওয়ার পর একমাত্র নেত্রী যিনি মতুয়াদের কল্যাণে কাজ করে চলেছেন। তিনি একসময় লোকসভায় ছিলেন, এখন তিনি রয়েছেন রাজ্যসভায়। উভয় ভূমিকাতেই তিনি সবাই জনপ্রিয় মতুয়াদের মধ্যে। অন্য যারা মতুয়া হন তাদের মধ্যে সবাই থেকে ভালোবাসে, তাদের মধ্যে তিনি সমান জনপ্রিয়। তো তার সঙ্গে আমরা আজকে কথোপকথন করবো। প্রথমে আমি আপনাকে জিজ্ঞেস করবো যে মতুয়ারা সবসময় ভারতের নাগরিক হিসেবে স্বীকৃত এবং কোনো প্রবলেমও ছিল না। মতুয়ারা ছিলেন, মতুয়ারা এখানে ভোট দিচ্ছেন না, বা আমরা জানি যে ভারতের এবং বিশেষ করে পশ্চিমবাংলার যে ভোট তাতে মতুয়াদের যে অংশগ্রহণ একটা বড় গুরুত্ব রাখে, তাদের ভোট প্রভাবিত করে রাজনীতিকে, এটা সকলেরই জানা। তো হঠাৎ করে মতুয়াদের নাগরিকত্ব নিয়ে কেন প্রশ্ন হচ্ছে, কারা প্রশ্ন তুলছে? প্রথম সকলকে আমি দর্শকদের প্রণাম জানাই, শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে, এবং আমার একজন অভিভাবক যে আজকে তার সঙ্গে বসে লোকসভায় যখন আমি ছিলাম তখন রাজ্যসভায় ওনার সঙ্গে পরিচয়, এবং বিভিন্ন সময় একসঙ্গে কমিটিতে ছিলাম আমরা, বিভিন্ন সময় মিটিং নিয়ে গেছি। আজকে আমি তাকে সত্যি আমি গর্বিত যে আজকে এখানে আমার আসতে পারে। আমার একটা মানে আজকে আমার জীবন ধন্য বলতে গেলে একটা জায়গায়। একটা জিনিস হচ্ছে মতুয়াদের নিয়ে দেশ ভাগের বলিতে হওয়ার পরে তারা যে বাংলাদেশ আর পাকিস্তানের সঙ্গে যখন ভাগ হয়ে গেল, পরবর্তীকালে বাংলাদেশ ইন্দিরা গান্ধী আবার তাকে পাকিস্তান থেকে বাংলাদেশ তৈরি করে দিল। পূর্ব পাকিস্তান আর হচ্ছে পশ্চিম পাকিস্তান ছিল। তো সেখানে দাঁড়িয়ে ইন্দিরা গান্ধী যখন উনি ৭১-এ তাদের আবার বিভিন্ন লোকরে ওই দেশ থেকে এনে বিভিন্ন জায়গায় বসিয়েছে। পরে ৭১ সালে উনি আবার দেশকে বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা করে একটা স্বতন্ত্র দেশ তৈরি করে দিল। তো সেখানে দাঁড়িয়ে প্রচুর লোক তখন চলে এসে, তখন যুদ্ধ হচ্ছিল। এই যে এত বছর ধরে যারা সেন্ট্রালে ক্ষমতায় ছিল তারা কিন্তু এই ধরনের এটা নিয়ে আর কোনো এতটাই করেনি। কিন্তু যে আইন ছিল যে যারা যখনই আসবে ধর্মের ভিত্তিতে তাদের এই দেশের নাগরিকত্ব দিতে হবে, কিন্তু সেই থেকে ২০০৩ সাল থেকে যে অটল বিহারী বাজপেয়ী যখন ক্ষমতায় সেন্ট্রালে বিজেপির থেকে যে প্রধানমন্ত্রী হলো উনি, তখন থেকে শুরু হলো আমাদের ভিতরে এই মতবাদী নিয়ে গেছিল। প্রথম হচ্ছে জন্মসূত্রে যে এখানে সারা পৃথিবীতে টাইম থাকে, যেটা হচ্ছে জল বায়ু আর স্থল, সে যেখানেই জন্মগ্রহণ করবে সেই সন্তানকে সেই দেশের নাগরিকত্ব দেয় সেখানে, সেটা ভারতবর্ষ ছিল। ২০০৩ সালে আইন এনে সেটাকে পরিবর্তন করা হলো যে জন্মসূত্রে নাগরিক হওয়া যাবে না। মা বাবা না থাকলে, যৌথ যদি মা বাবা না থাকে, একজনের হতেই হবে ইন্ডিয়ান ভারতীয় নাগরিক, তাহলে সে তার জন্মসূত্রে নাগরিক হবে। আর একটা আইন পাশ করলো ২০০৩ সালে, সেটা হচ্ছে আপনার অনুপ্রবেশকারী, যারা উপার বাংলা থেকে এসেছে তাদের বললো অনুপ্রবেশকারী। এবং ২০০৩ সালে পত্রিকায় পেপারে আনন্দবাজার ওকে বর্তমানে বেরিয়েছিল যে এদের ধরো, অটল বিহারী বাজপেয়ীর যে স্পিচ ছিল যে এদের ধরো, এদের খড়ের মতো ভরে বাংলাদেশে পুশ করে ফেলে দাও। এবং সেটাকে নিয়ে ঠাকুরবাড়ি থেকে অল ইন্ডিয়া মতো মহাসংঘ, তার নেতৃত্বে আমার স্বামী কপিল কৃষ্ণ ঠাকুর এবং সংবাদিকপতি মা কপিল কৃষ্ণ ঠাকুরের মা, বড় মা মানে আমার শাশুড়ি, ওনার নেতৃত্বে তখন বিভিন্ন মানে ধর্ম দিকে যদি দেখেন, সামাজিক রাজনৈতিক, কেউ কিন্তু এটাকে নিয়ে লড়াই করেনি, রাস্তায় নামেনি। এটাকে প্রথম অল ইন্ডিয়া মতো মহাসংঘ ধর্মীয় ভাবে ঠাকুর বাড়িতে কিন্তু অন্বেষণে বসে, এবং তার ভিতরে যারা ওই সময় বসেছিল তার ভিতরে এখনো কিছু লোক বেঁচে আছে ২০০৪ সালে, যে আমরা অন্বেষণে বলবো যাতে এর আইনটা পরিবর্তন করা হোক। তখন আবার ২০০৪ সালে পরে ক্ষমতায় আসলে হচ্ছে অটল বিহারী চলে যাওয়ার পরে কংগ্রেস ক্ষমতায় আসে, এবং কংগ্রেস ক্ষমতায় আসে ভারতের প্রধানমন্ত্রী হল মনমোহন সিং, এবং তার নেতৃত্বে তখন ঠাকুরনগর ঠাকুর বাড়িতে সে অন্বেষণ ভাঙানোর জন্য রামদাস আঠাওয়ালে যে সেন্ট্রালে যে মিনিস্টার ছিল তাকে পাঠিয়েছিল মনমোহন সিং যে অন্বেষণ আপনারা ভাঙুন, এবং আমরা আপনাদের এটাকে নিয়ে, আইনটাকে নিয়ে আমরা পরিবর্তন করার চেষ্টা করব। তো সেটাকে নিয়ে সেই ১০ বছরের ভিতরে কিন্তু সেটা করতে পারেনি। বিরোধী আসনে ছিল হচ্ছে বিজেপি,
এইভাবে দেখতে দেখতে চলে গেল আবার 10 বছর। 10 বছরের পরে আবার আপনার আসলো 2014। এই 14তে আসার পরে যখন ঠিক তখন আমি লোকসভার এমপি ছিলাম, আপনিও রাজ্যসভা তখন ছিলেন, চলে আসলো আপনার হচ্ছে 2019-এ বিলটা পাশ করলো যে সিএ নিয়ে, যেটা যে 2014 সালে 31শে ডিসেম্বর যারা আসবে তাদের, তো সেখানে রাজ্যসভায় লোকসভা হলে রাজ্যসভায় যেতে পারে, 5 বছর টার্ম শেষ হয়ে গেল, আবার ফিরে আবার ভোট হলো। এইবার যখন ভোট আসলো সারা পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায়, ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বললো যে যারা বাংলাদেশ অপরাধে এসছে আমরা তাদের নাগরিকত্ব দেবো, আমাদের তোমরা ভোটে দেন। আর সেখানে এসসি এসটি, যেখানে বিশেষ করে যে সিট গুলো রিজার্ভ সিট, তখন সেখানে কিন্তু বিশেষ করে মোতালের অনেকটা ঢেলে ভোট দিল যে না, স্বাভাবিক জিনিস, তারা উপর বাংলাদেশের আইন হচ্ছে সেন্ট্রালের আইন। না, আমার প্রশ্ন হচ্ছে যে মতুয়ারা, আমি একটু বলেছি যে মতুয়ারা তো এখানে তাদের ভোটার কার্ড আছে, তাদের আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, সে কবে তারা এসেছিলেন তার ঠিক ঠিকানি, অনেকে স্থানীয় মতো বেশ কিছু রয়েছেন। তো হঠাৎ করে মতুয়াদের নাগরিকত্ব নিয়ে বিজেপি এত বেশি কথা বলতে শুরু করলো কেন? ওরা কি চায় যে মতুয়াদের মধ্যে একটা ভয়ের, একটা অনিশ্চিত পরিস্থিতি জন্ম? অবশ্যই তার কারণ হচ্ছে, দেখুন আমরা যখন একটা জায়গা থেকে মানুষ একটা জায়গায় সব ভিটে মারিছে, পূর্বপুরুষে সব ছেড়ে দিয়ে চলে আসে, এবার আইনে দেখেন এখানে আমরা নির্বাচন কমিশনের কাছে ডকুমেন্ট জমা দেওয়ার পরে তো সেন্ট্রাল গভর্নমেন্ট ওখান থেকে নির্বাচন কমিশন আমাদের ভোটার কার্ড, রেশন কার্ড, যেগুলো সরকার থেকে হয়, আধার কার্ড, প্যান কার্ড সবগুলো তো সেইভাবে দিয়েছে। তাহলে আমরা সেখানে ভোট দিচ্ছি, অথচ সেখানে তারা বলছে যে ভোট নেওয়ার সময় ভোট নিচ্ছে, এমএলএ এমপি সবকিছু হচ্ছে। একটু মজার কথা দেখেন, তারা ভোটটা নেওয়ার সময় তারা ভোটটা নিচ্ছে, তখন বলছে না যে আপনি নাগরিক নন, কিন্তু যখন তার ক্ষমতায় আসার পরে যখন তারা সরকার গঠন করলো তখন বলছে আইন মেনে যে আপনি নাগরিক নন, আপনাকে 2014 সালে যেটা সিএতে নিয়ে বলা হচ্ছে, সে ভয় তো তাদের থাকবেই, কারণ স্বাভাবিক জিনিস যে আমি আগামীতে ভবিষ্যতে কি সব কাগজপত্র থাকা সত্ত্বেও আইন ধরে তারা বলছে। তো সে কারণে যদি মতদের নিয়ে সিনেমিলি তাদের একটা আতঙ্ক, একটা ভয় সৃষ্টি করে দিচ্ছে। শান্তনু ঠাকুর তো লোকসভায় এমপি হয়েছেন এবং তিনি যাদের ভোটে হয়েছেন তারা বেশিরভাগ হচ্ছে মতুয়া। যদি তাদের ভোটাধিকারই না থাকে, তারা যদি নাগরিক না হয়, তাহলে শান্তনু ঠাকুর কি করে এমপি হতে পারে? সেটা তো আমাদেরও সেই একই প্রশ্ন। সেটাও আমরা বলি যে তাহলে শান্তনু ঠাকুর কি করে তাহলে ওখান থেকেই মতদের ভোটে তাহলে আজকে ও লোকসভার এমপি হলো, আর সেখানে সেই ভোটগুলো নিয়ে আবার তারা সেন্ট্রালে ক্ষমতা, তাহলে সেন্ট্রালে আমি বলবো তো সরকারই তো ঠিক না, আগে সরকার করে দেওয়া উচিত। আমি মনে করি সেখানে ফেলে দিয়ে আগে আপনি বন্ধ করুন, তারপরে আপনি নাগরিক তৈরি করুন, তারপর ভোট হোক, তারপরে আপনি ওখানে যান, আবার সরকার আবার গঠন করেন। এই যে মানুষের ভিতরে একটা বিভ্রান্তি, ভুল মানুষকে বার্তা দিয়ে ভয় সৃষ্টি করে আপনি ভোটটা নির্বাচিত হতে পারেন না। ম্যাডাম, আমি যে প্রশ্নটা করতে চাই যে ভিভিপি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেছেন ভিভিপি তিনি অ্যানাউন্স করেছেন দেশের সবকটা রাজ্যে হবে, 30 কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে উচ্ছে। সেই জায়গায় যদি আমরা দেখি তাহলে ওপার বাংলা থেকে প্রচুর মানুষ এসেছেন, থাকছেন, অশোকনগর, হাবড়া, বিভিন্ন জায়গা, বনগা, বিভিন্ন জায়গায় তারা রয়েছে। যদি উচ্ছেদ কর্মসূচি সত্যি শুরু হয় তাহলে আপনি কি বলবেন সেক্ষেত্রে? এটা তো একটা ভয়াবহ পরিস্থিতি এবং ডিটেনশন ক্যাম্প তারা তৈরি করে ফেলেছে, শুধু সময়ের অপেক্ষা। এবং বিশেষ করে এসআইআর নিয়ে যেটা করছে, যেটা 2002 সাল ধরেছে, বহু মানুষ অনেক আগেও এসছে, কিন্তু তারা অনেক সময় ভোটার কার্ড করতে পারেনি, কিন্তু দেখা গেছে যে 2002 সালের পরে 2 সালের পরে করেছে অনেকে। কিন্তু সেটাকে যদি আজকে ডিটেনশন ক্যাম্প, কেননা তারা যে কোনো মুহূর্তে একটা কিছু করতেই পারে। এটা তো আসাম থেকেই আমরা এটা নিতে পারি যে 19 লক্ষ লোকের আজকে কি পরিস্থিতি। তো এটা একটা বিরাট মারাত্মক ভয়াবহ, এবং সব থেকে যদি ক্ষতিগ্রস্ত হয় এটা মতুয়া ধর্মের লোকরাই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কিছু ভেবেছেন যে এটা নিয়ে সরব হবেন? হ্যাঁ, আমরা এটা নিয়ে অলরেডি আমরা শুরু করে দিয়েছি। আমি গতকালকেও আপনারা দেখতে পাবেন যে আমি গতকালকেও বিধাননগরে আমরা যে বাগুইহাটিতে নিউটাউনে যাই, আমাদের যারা ঠাকুরের ভক্ত আছে অল ইন্ডিয়া মতো মহাসংঘ থেকে আমরা কালকেও একটা প্রতিবাদ মিছিল বের করেছি। কল্যাণীতে বিভিন্ন পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় বিধানসভাগুলোতে আমরা একটা প্রতিবাদ মিছিল করছি। এরপর লোকসভা হবে, লোকসভা হওয়ার পরে আমরা কলকাতার বুকে আমরা এটাকে নিয়ে বৃহত্তর আকারে আমরা একটা প্রতিবাদ করবো। তারপরে আমরা যদি সেটাকে যদি পরিবর্তন, আইনটা পরিবর্তন করুক। আমরা চাই যে কোনো ডকুমেন্ট ছাড়া আমাদের আইন পাস করুক, যে কোনো কিছু না, যারা আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড তারা এই দেশের নাগরিক। কোথার থেকে তারা কাগজপত্র দেবে? তারা বাংলাদেশের কাগজপত্র দিতে হবে, সম্ভবই না। কি করে দেবে? তারা কাগজপত্র নেই, তাদের কাছে দেবে কি করে? আমরা দেখেছি যে আসামে সিএ, যেটা অমিত শাহ বলছেন যে তোমরা সিএ এর জন্য আবেদন করো, আমরা তোমাদেরকে নাগরিক বানিয়ে দেবো।
আবার আর শুধুমাত্র আবেদনের অপেক্ষা। কিন্তু ওখানে প্রচুর মতো আছে, প্রচুর তফসিলি জাতি উপজাতির লোকেরা আছে যারা হয়তো বাংলাদেশ থেকে ওখানে এসেছিলেন বহুদিন আগে। তো দেখা যাচ্ছে যে সারা অসমে মাত্র 12 জন, এত প্রচারণা সত্ত্বেও হিমন্ত বিশ্ব শর্মা, অমিত শাহ মাত্র 12 জন মাত্র আবেদন করেছেন। তাদের ভয় আছে যদি আমি আবেদন করি যে আমি বাংলাদেশ থেকে এসেছি, তার মানে প্রথমে স্বীকার করে নেওয়া হলো যে আমি ভারতের নাগরিক না, আমি বাংলাদেশ থেকে এসেছি। তো ওই জন্য মাত্র 12 জন, এত প্রতিশ্রুতি সত্ত্বেও মাত্র 12 জন যেটা করেছে, আবেদন করেছে, এবং তার মধ্যে নাগরিকত্ব পেয়েছে মাত্র 3 জন। অর্থাৎ 12 জনের মধ্যে 9 জন নাগরিকত্ব পায়নি। তা থেকে বোঝা যাচ্ছে তারা কি ধরনের নাগরিকত্ব যারা আবেদন করবে তাদেরকে দেবে। এই ব্যাপারে আপনি কিছু বলুন। না, এটা তো শোনেন, মেন হচ্ছে যে তারা চাইছে তাদের যে আইনটা তৈরি করেছে, সিএতে যে অ্যাপ্লাই করে ওরা বলছে, একদিকে ওরা বলছে ভোটের সময় যে আমরা নিঃশর্ত নাগরিকত্ব দিই, কিন্তু যখন আবার আইন পাশ করলো তখন শর্ত বেঁধে দিই। সেখানে এত হিউজ পরিমাণে ডকুমেন্টস এসে ক্ষমতাই নেই সেগুলো দেবে। আপনি যখন ওটা করতে যাবেন তখন কিন্তু আপনার প্রথম দিতে হবে মাইগ্রেশন সার্টিফিকেট, আপনার ভিসা, নয়তো আপনার পাসপোর্ট। এই তিনটেতে দেশ ভাগ হয়ে গেলেই তো আপনার এটা বিদেশ হয়ে গেলাম আমরা। তো তখন তার তিনটের ভিতরে যে কোনো একটাই দিয়ে অ্যাপ্লাই করতে হবে। এবার যদি কেউ দেশে থাকে অ্যাপ্লাই ফর্মটা ভরলো, ভরার পরে আপনার 9টা আরো ডকুমেন্টস দিতে হবে। আপনি বলেন 80 সালের পরের থেকে যেটা আমরা জানি যে আমাদের ঘরে আমাদেরও জন্ম সার্টিফিকেট, আমাদের সন্তানদের আছে, তাহলে সেখানে বলছে যে তার ঠাকুমা তাদের জন্ম সার্টিফিকেট দিতে হবে, মা বাবার জন্ম সার্টিফিকেট, যে অ্যাপ্লাই করবে তার জন্ম সার্টিফিকেট দেবে। তাই এই জিনিসগুলো কোথা থেকে দেবে? বাংলাদেশে আপনি কোন ঘরে বসবাস করতেন তার ডকুমেন্টস দিতে হবে, যে জমি আছে তার দলিল দিতে হবে, যদি ভাড়া বাড়ি থাকেন, নিজের বাড়ি না থাকেন সেখানেও আপনার দিতে হবে সেই ভাড়া বাড়ির ডকুমেন্টস। ইলেকট্রিক যে ব্যবহার করতেন বাংলাদেশে, সেই বাংলাদেশের ইলেকট্রিক বিল দিতে হবে আপনার। যদি চাকরি করেন সেটা দিতে হবে, পড়াশোনা করেন তার সার্টিফিকেট দিতে হবে। মানে এরকম করে করে 9টা জিনিস আপনার দিলে তারপরে তো আপনারই হবে। তার মানে কি আপনার অলরেডি আপনাদের একদিকে বলছে যে আপনারা বাংলাদেশে বানাচ্ছে। এবং আমি যখন আমার এত কিছু সরকারি জিনিস আছে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, আমি যখন এটাকে অ্যাপ্লাই করবো যে আমাকে নাগরিকত্ব দেওয়া হোক, তার মানে আমি এতদিন নাগরিক ছিলাম না, অথচ ভোট দিচ্ছি। অথচ পিছনে যে এবার যখন আমি চাই পিছনে যে ডকুমেন্টস আছে এইগুলো কোনো ভ্যালু থাকলো না, তার মানে সব এগুলো করেছে। এই যে ওরা এত চালাকি করে, মানে আমি বলবো যে একটা দিকে বলা হয় যে নিচে বান্দর গাছে কলা ঝুলানো আছে কিন্তু বান্দর খেতে পারছে, মানে নাগরিকত্ব দিচ্ছি কিন্তু মতরা দিতে পারছে না, মানে আমরা তো দিচ্ছি কিন্তু তোমরা নিতে পারছো না। মাঝখানে যে এত ডকুমেন্টস দেওয়ার কথা, তাহলে এইগুলো মানেটা কি? এগুলো হচ্ছে মতুয়াদের একটা বিভ্রান্তি, তাদের ভিতরে একটা নিয়ে তারা যখন এবার চাইছে। মূল কথা হচ্ছে যে যারা এই হরি গুরুচার যাদের মানে জন্য এসেছিল এই সমাজে, যাদের এই সমাজে 3500-4000 বছর আগে থেকে গুলামে পরিণত করে নিয়েছিল মনোবাদী, যেটা এটা জাতপাত করে, এবং হরিগুরুচার দেশে তাদের শিক্ষা, ধর্ম, সংস্কৃতি, তাদের সামাজিক অধিকার যে দিয়েছিল মেনে নিতে পারছেন। এদের আবার ছলে বলে কৌশলে তারা যদি একটা মানে এক ডকুমেন্টস কেটে যায়, তাহলে তো এই সমাজে কি তার অধিকার? তার ছেলে মেয়ে পড়াতে করতে পারবে না, ব্যাংকে বই করতে পারবে না, তার মানে তাদের অধিকার থেকে বঞ্চিত করে গোলামে পরিণত হবে, আবার সেই গোলামে পরিণত হবে। এটাই হচ্ছে ওদের। কারণ আরএসএস এর মূল উদ্দেশ্য হচ্ছে আরএসএস মানে হচ্ছে তাদের হচ্ছে বিজেপি মানে হচ্ছে আরএসএস মানে হচ্ছে ভার্সেস বিজেপি। এরা প্ল্যান করে এটাকে করার চেষ্টা করছে। শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত করে আবার তারা এই সমাজে আবার তো শান্তনু ঠাকুরের যে বিজেপির হয়ে কাজ করছেন, তাদের হয়ে সাংসদ হয়েছেন, তার বক্তব্য কি মন্তব্য, তিনি কি বলছেন? শুনুন, রাম তো ভগবান, সবাই মনে করে যে রাম ভগবান, তাকে পুজো করার মন্দিরে দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। রাবণের মারতে পারতো না যদি বিভীষণ না থাকতো, তাহলে কাউকে না কাউকে তো লাগবে একে ধ্বংস করার জন্য মতো হবে। তার জন্য আরএসএস এবং বিজেপি সেই লাইনটা তৈরি করে নিয়েছে, শান্তনু ঠাকুরকে লোক দিয়ে লালসাতে তাকে নিয়েছে। এবার আমাদের সেই জিনিসটা ধ্বংস করার মূল যে তার মাধ্যম দিয়ে করছে। আর আপনি ভাবতে পারেন যে আজকে অল ইন্ডিয়া মতো মহাসংঘ, সেখান থেকে ওরা মতুয়া কার্ড দিতে পারে, আর মতুয়া কার্ড দিলে আপনার এত ডকুমেন্টস থাকা সত্ত্বেও সেটা দিয়ে আপনি নাগরিক পাবেন না, অথচ একটা মতুয়া কার্ড থাকলে আপনি পাবেন। আর সেখানে আবার সেই হিন্দু ধর্মের দিচ্ছে, মানে এই যে ভাওটা, এবং এটা টাকা নিচ্ছে, এটা প্রচুর হিউজ পরিমাণে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে। কিন্তু বলছে মতুয়া কার্ডের কথা, আর প্লাস উনি আবার যোগ করেছেন শুধু মতুয়া কার্ড না, তাকে প্রমাণ করতে, তাকে ঘোষণা করতে হবে যে আমি হিন্দু, এবং সেই মতো সার্টিফিকেট নিতে হবে, এবং সেটা দেবেন শান্তনু ঠাকুর। তো বিজেপির কাছে প্রত্যেকে সরকার দিতে পারে কিছু জিনিস,
কিন্তু বিজেপি ক্যাম্প বসিয়ে জিনিস দেবে, তো এটা তো কোনো মতে মেনে নেওয়া যেতে পারে না। বিজেপি তো সরকার, বিজেপি একটা রাজনৈতিক পার্টি, তাই তো? তারা কি করে দিচ্ছে, আর টাকার বিনিময়ে দিচ্ছে বলে শোনা যাচ্ছে ব্যাপকভাবে। তো এই ব্যাপারে আমরা জিজ্ঞেস করি আমাদের মাননীয় সাংসদকে যে আপনি পুরো বিষয়টা কিভাবে দেখছেন। প্রথম হচ্ছে 2019-এ যখন, এর আগে এটা ছিল না, এই কার্ডটা বানানো হয় প্রায় 35 থেকে 40 বছর আগে। এটা মতুয়াদের সদস্য কার্ড। আমাদের যে দল পরিচালনা করে এক একজনের সঙ্গে দেখা যেত দলপতি, তার সঙ্গে প্রায় 150, 200, 500 লোক করে একটা দল পরিচালনা হতো, যে আমাদের মতুয়া দল। তো সেখানে দাঁড়িয়ে তাদের একটা ঠাকুরবাড়ি থেকে অল ইন্ডিয়া মতো মহাসংঘ থেকে তখন কৃষ্ণ ঠাকুর সংঘাধিপতি বীণাপাণি ঠাকুর আছে প্রধান উপদেষ্টা বড়মা। তো সেই সময় সিদ্ধান্ত হলো যে আমরা তাদের একটা আইডেন্টি প্রুফ করবো যে এরা আমাদের দলপতি, মতো মহাসংঘ সংগঠনের সঙ্গে তারা জড়িত আছে। পরবর্তীকালে সেটাকে পারিবারিক কার্ড করা হলো। এইটাকে নিয়ে তাই বলে কেউ এটাকে আপনি নিয়ে ব্যাংকের বই খুলতে পারবেন না, ট্রেনে টিকিট কাটতে পারবেন না এই আইডি প্রুফ দিয়ে। আপনি এখানে নিয়ে কোনো জায়গায়, আমার মনে হয় এটাকে নিয়ে এক মতো সদস্য কার্ড ছাড়া আর কোনো কিছু ইউজ করা যায় না। কিন্তু শান্তনু ঠাকুর এটাকে একটা বিরাট ভাবে যখন 2019-এ ভোটে জিতলো, কেন ও সেন্ট্রালে যাওয়ার সঙ্গে, সেন্ট্রালের সঙ্গে এটা তো বিজেপি সেন্ট্রাল, তার সঙ্গে বিজেপি থেকে ভোটে যেতে, এইবার ও কি করেছে, এটাকে হাতিয়ার করে সারা জায়গায় প্রচার করে দিল আপনার পশ্চিমবঙ্গের যে মতুয়া কার্ড করলে নাগরিকত্ব পাবে। এই কাজটা করলে এবং হিউজ পরিমাণ, শুধু এটা না, আপনি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেখানে যেখানে মতুয়াদের রিফিউজি ক্যাম্প গুলো আছে, সেখান থেকে প্রচুর লোকে করেছে। আপনার মহারাষ্ট্র, অন্ধ্রা, তেলেঙ্গানা, ছত্তিশগড়, আপনার মালকানগিরি, উড়িষ্যা, আপনার ওখানে কর্ণাটক আছে, বিভিন্ন জায়গা থেকে একটা হিউজ পরিমাণে টাকা ও উঠিয়েছে। এর পরবর্তীকালে আমরা আপনার কাছে আসি যে এই যে এই কার্ডটা বানানোর সঙ্গে যেরকম আছে, তার সঙ্গে ইদানিং মানে যেটা তো হচ্ছে ঠাকুর, এই যে 2002 সালে যে এসএআর নিয়ে যেটা বিহারে হচ্ছে, সেটা যে পশ্চিমবাংলায় হবে, ও সেটাকে আবার হাতিয়ার করবে। হাতিয়ার করে এখন বলছে এটাকে ধর্মীয় কার্ড দেওয়া শুরু করেছে। আপনি বলবেন তো ধর্মীয় কার্ড কারা দিতে পারে? হিন্দু ধর্মীয় যে সেটা কার্ড কে দিতে পারে? সেখানে দাঁড়িয়ে সেখানে, এবং আরো বেশি, মানে আমি বলবো যে 3 দিন আগে আমরা গোপাল সেটাকে নিয়ে কেস করেছে হাইকোর্টে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে, যেটাকে তদন্ত হওয়া উচিত। আমার কাছে কালকে ইন্টারভিউ নিল, এবং সেটা আমি তো জানি না, আমাকে দেখালো বারকোডটা। সেই হিন্দু কার্ড যে কার্ডটা মতদের দেওয়া হচ্ছে, তাকে বারকোড দেওয়া হয়েছে। সেই বারকোডটা যে নামে কার্ডটা হচ্ছে, সে যদি ওটাকে ক্লিক করে ওই মোবাইলে, তাহলে সেই বারকোডটা দেখা যাবে। বারকোডের সামনে সেখানে প্রথম আপনি খোলার সঙ্গে সঙ্গে দেখা যাবে শান্তনু ঠাকুর আর হচ্ছে অমিত শাহর ফটো। এবার তারপরে দেখা যাচ্ছে আপনার মোদীর সঙ্গে শান্তনু ঠাকুরের ফটো। তারপরে দুটো আছে মতুয়াদের কিছু ধর্মীয় যে গান বাজনা করছে, তাদের কিছু ঠাকুরের ভক্তদের ডাঙ্কা মিশন নিয়ে ওরা কীর্তন, সেটা আছে। তো ও বুঝাতে চাইছে যে আমি সঠিক কি বেঠিক, না আমি মৃত্যু। এই দেখো তোমরা সামনে এটা খুলে দেখো যে সত্য আমি এটা দিচ্ছি। এবং সেন্ট্রালের থেকে ওখানে সেন্ট্রালের মিনিস্টার আছে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী থাকে, আপনি তো বিশ্বাস করতে বাধ্য। মানুষরা এইভাবে ঠকিয়ে অর্থটা নিচ্ছে। এবং আমি বলবো যে এখনো পর্যন্ত এত কিছু জানার পরে মিডিয়া হচ্ছে, বিজেপি কিন্তু কেউ মুখ করছে না, না স্টেটে পশ্চিমবাংলায়, না সেন্ট্রালে। আমরা হিন্দিতে হোক, ইংলিশে হোক, আমাদের বাংলায় হোক, এত মিডিয়া হচ্ছে। কিন্তু আমি মনে করি যে এই অর্থটা আমার মনে হয় একটা, তারা যখন কিছু বলছে না, তার মানে এটা তো কার সাথে আছে। এছাড়া আমাদের যিনি প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, তারা অস্পৃশ্যতা বলে যেটা চাপিয়ে দেওয়া হয়েছিল মতুয়াদের উপর, তা থেকে মতুয়াদের বের করে এনেছিলেন। এবং তারা হিন্দু ধর্মের সবকিছু ফলো করতেন না। তারা তারা তো বৃহত্তর অর্থে হিন্দু, আমি জানি না সেটি, কিন্তু তাদের কাছ থেকে জোর করে যে লিখে মতুয়ারা হিন্দু, এটাও তো ঠিক না। এটা করতেই পারেন, এটা বেআইনি কাজ। প্রথম হচ্ছে মতুয়া ধর্মের আইডিওলজিটা হচ্ছে বুঝতে হবে। দেখেন, যারা কঠোর হিন্দুবাদী, তারা একটা জাতপাত করে আমাদের কাছ থেকে, সেখান থেকে অধিকার থেকে বঞ্চিত করে যে হ্যাঁ, সেখানে তার দ্রুত হয়ে থাকে যে মনোবাদের জাতপাত, সাম্যবাদের, উনি হচ্ছে সাম্যবাদী, যে যেখানে পৃথিবীতে যা কিছু আছে তার সমান অধিকার, তার ভিতরে সেই লড়াই ছিল। সেখানে দাঁড়িয়ে উনি সেই মানবতা ধর্মটাকে আবার ই করলো যে না, মতুয়া ধর্ম ছিল মানবতা ধর্ম, সর্বধর্ম সর্বজাতির লোক নিয়েই এটাকে নিয়ে একটা ধর্ম দিল আমাদের। এবং আপনি ভাবতে পারবেন না যে মুসলমান কত এখনো ঠাকুর বাড়িতে আসে। এই হাবড়াতে একজন আছে, তো আপনি দেখতেই পারবেন যে মুসলমান, কিন্তু সে হিন্দু না মুসলমান বুঝাই যায় না, সে মতুয়া ধর্মটাকে গ্রহণ করেছে। প্রচুর মুসলমান মেলার সময় আমার ঠাকুরের জন্মোৎসবের বাড়িতে আসে। আজও পর্যন্ত ঠাকুর ওরাকান্দিতে
তিনটরি যে মিয়া মুসলমান ছিল মিয়া, তার সঙ্গে মালন চৌধুরী ঠাকুর সেই সময় আজ থেকে প্রায় 190 বছর আগে সেই জাতপাত ভেঙে দিয়ে তাদের সঙ্গে হিন্দু মুসলমানদের বিবাহ হয়েছে। সেই মানুষের সঙ্গে এখনো ঠাকুর বাড়িতে রাতান্দিতে যদি সেই দল না আসে, আগে সেই দল আসবে, তারপরে ঠাকুরের সেই স্নান শুরু হয়, জন্মোৎসব শুরু হয়। তাহলে আমাদের ব্রাহ্মণ অক্ষয় চক্রবর্তী সেই সময় তার যে পৈতে, সেই পৈতে ফেলে দিয়ে শিষ্যত্ব গ্রহণ করেছিল হরি ঠাকুর। বিভিন্ন সাহা, বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতি, 36টা জাতি নিয়ে এক পাতে হরি ঠাকুর সেখানে বসিয়ে তাদের একসঙ্গে খাওয়া দাওয়া, জাত পাত ভেঙে যেত। তাহলে আজকে যদি সেটাকে নিয়ে আমি যদি আবার সেই বংশে, ওরা বলছে আমরা বংশের লোক, সেখানে যদি হিন্দু তাদের তৈরি করি, যে ঠাকুর বলেছে কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ করে খায়, বেদ বিধি শৌচাচার নাই মানতে, মানে বেদের মধ্যে, বেদের ভিতরে যে সোয়াসুত আছে, যে ধর্মের ভিতরে এ হতে পারবে না, এ হতে পারবে না, জাত পাত আছে, হরি ঠাকুর তার বিরুদ্ধে নয়। সেখানে দাঁড়িয়ে তারই বংশের লোক যদি এটা করে, তার মানে আজকে তার যে আইডিওলজি, তার যে দর্শন, তাকে ধ্বংস করছে তারই বংশের লোক, সে শান্তনু ঠাকুর। এটা তো আমাদের জন্য একটা মারাত্মক হবে, এবং এটাকে আমি বলবো স্লোগানের মতো, এটা আরএসএস, এটা আমাদের যারা ঘরের সন্তানরা তাদের ভিতরে এটা ঢুকা দিচ্ছে। ম্যাডাম, যে বিষয়টা আমার মনে হয় বিষয়ে কথা বলা উচিত, সেটা হচ্ছে যে বাংলা ভাষাভাষীদের উপর অত্যাচার আমরা দেখছি বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে আমরা দেখতে পাচ্ছি। মতুয়ারা, তারাও তো এর ভিতরেই রয়েছে, তাদের উপর কি অত্যাচার? মারাত্মক অত্যাচার। এবং আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে সেই সুযোগটা দিয়েছে, যেখানে অন্যায়ের বিরুদ্ধে যখনই হয় দিদি সেখানে আমাকে পাঠায়, আমি গর্বিত, আমার মতো সমাজ গর্বিত। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করাই হচ্ছে মতো ধর্ম। সেখানে আমরা গুরগাঁওতে পার্লামেন্ট যখন চলছিল, তখন দিদি এখান থেকে আমাদের একটা প্রতিনিধি দল পাঠিয়েছিল দিল্লির আর হচ্ছে হরিয়ানার বর্ডার, একেবারে গুরগাঁও। আমরা এতটাই ভয়াবহ ওখানে যে পরিস্থিতি, মানে সেখানে যে রাতের অন্ধকারে গাড়িতে কোনো নেম প্লেট নেই, নীলবাতি লাগানো, পুলিশের কোনো ড্রেস নেই, কারা এসছে জানারও মানে বলছেন আমরা কারা, এসে হুড়ুর করে যাদের পাচ্ছে চলো ওঠো, রাতের অন্ধকারে তাদের উঠে নিয়ে চলে যাচ্ছে, 100, 150, 200 করে নিয়ে চলে গেল। যাওয়ার পর তাদের তখন বললো চলো আধার কার্ড ভোটার কার্ড দেখাও। ওরা দেখানোর পরে যারা মুসলিম ধর্মের মানুষ তাদেরকে আলাদা করলো, আর যারা হিন্দু ধর্মের মানুষ তাদের আলাদা করলো। এইবার ওরা দেখলো যে কি এরা হিন্দু, তখন ওদের তা রাখতে পারবে না। ওরা কি করলো, তাদের উলঙ্গ করে, আপনি ভাবতে পারবেন না, মানে মানুষ না আমরা পশু, কোন জগতে কোন স্বাধীন দেশে আমরা বসবাস করছি, তাকে উলঙ্গ। এবং সে স্থানীয় পশ্চিমবাংলার লোক, তারা হচ্ছে রাজবংশী, উত্তরবঙ্গে, সেটার নামটা আমার মনে নেই, কিন্তু সেখানে দাঁড়িয়ে উত্তর দিনাজপুর, সেখানে তাকে পুরো উলঙ্গ করে দেখাতে হচ্ছে যে সে হিন্দু না মুসলমান। আপনি ভাবেন যে কোন জগৎ, কোন দেশ, স্বাধীন দেশে আমরা দেখছি যে পুরো শরীরটাকে তাকে দেখাতে হচ্ছে হিন্দু না মুসলমান। বাংলায় কথা বলছে যে বাংলাদেশি, চলো এখান থেকে চলে যাও, ভোটটাকে দাও, বলছে ভোট দিয়ে আমরা মমতা ব্যানার্জিকে করো, চলো এখান থেকে চলো। বাংলা ভাষা মানে তাহলে সেখানে গুজরাটিতে ভাষা বলতেন। রাতের অন্ধকারে আসছে, তাদেরকে রাত 2টো 3টের সময় দরজা ভেঙে দিয়ে ওরা শুয়ে আছে, গার উপর মানে পাড়া দিয়ে দিয়ে তাদের গলায় পাড়া দিচ্ছে, পেটে পাড়া দিচ্ছে। তার স্ত্রী জিজ্ঞেস করছে আপনারা কারা, কানে এমন ভাবে হয়েছে পুরো কানের তলাটাই ফেটে গেছে। এবং ওদের নিয়ে জোর করে, এবং বলছে মেয়েদের উপর অত্যাচার হচ্ছে, মেয়েদের নিয়ে রেপ করছে রাতের অন্ধকারে। তারা বলতে সাহস পাচ্ছেন যে আজকে আমাদের যদি বলি মিডিয়ারে, কালকে আমার মিডিয়াতে সবকিছু দেখাচ্ছেই না, এবং দুটি একটা মিডিয়া দেখাচ্ছে, কিন্তু সেখানে তাদের গরম জল ঢেলে 3টে লোকের মেরে ফেলে দিয়েছে, তার কোনো খোঁজ নেই। এবং আরেকটা জায়গায় আমরা গেলাম গুরগাঁওতে, সেখানে যে দেখি বললো যে আমরা 3টি মেয়ে, তার কোনো খোঁজই নেই, আমরা পাচ্ছি না, কোথায় গেছে কি করেছে বলতেই পারছি না। এইভাবে। এবং পুনেতে, মহারাষ্ট্রের পুনেতে আমি তার বাড়িতে গেছিলাম, শান্তনু ঠাকুরের কার্ড, যে কার্ডটা শান্তনু ঠাকুর এত জোর বলে বলছে যে আমি নাগরিকত্ব পাবি, তার সিগনেচার করা আছে, সেই বাড়িতে আমরা গেছি। সে বৈষ্ণব ধর্মের মানুষ, সে মতো নয়, কিন্তু সেও কার্ড বানিয়েছে। তো সেখানে দাঁড়িয়ে তাকে যখন ধরে নিয়ে 4-5 জনকে, তারা মতো ধর্মের কিছু লোক এবং বৈষ্ণব, কিন্তু শান্তনু ঠাকুর সেই কার্ডটা দেখানোর পরে আরো ওদের মানে আরো অত্যাচার করেছে। এবং সেখানে দাঁড়িয়ে বিবেক গোস্বামী, তার নাম, তার মা বাবার কাছে ফ্যামিলির বাড়িতে আমি খোঁজ নিয়ে যাই। যাওয়ার পরে যেটা দেখতে পাই, তার বাবা মাকে তার ফোনে কথা বলতে দিচ্ছে না, তাকে ছেড়েছে, পুনাতেই আছে, কিন্তু তাকে কথা বলতে দিচ্ছে না। তাহলে আপনার ভাবুন, তাকে কথা বলতে দিচ্ছে না, তাহলে তার পরিস্থিতি। এবং আমি দিল্লিতে যে আরো ভয়াবহ কথা শুনলাম, আমি এটা নিয়ে যখন আমার মতো ধর্মের মানুষের সঙ্গে ডিসকাস করলাম যে তাদের বাড়িতে আমি গেছি, এই সমস্যা, তখন আপনি তো জানেনই না সত্যি কথা, আপনারা বলেনি। তার রাতের অন্ধকারে প্রতিদিন সেই স্ত্রীকে সেই পুলিশের সাথে শুয়ে দিতে হচ্ছে, তার জন্য তাকে ছেড়েছে। মানে এই ধরনের পদের উপর আমি দেখে এসেছি। সেদিনকে একজনের বাড়িতে যখন ওখানে গেলাম, তার গায়ে পুরো এরকম পুরো মানে এত মেরেছে,
পুরো চামড়া নিয়ে খাওয়া হয়ে গেছে, পুরো পায়ে ঘাড়টায় পুরো পিঠে সব ছিল। মানে এ ধরনের অত্যাচার, মানে এই যে পাশবিক নির্যাতন, এ অমানবিক। মানে বিজেপি সত্যি সত্যি ভারতবর্ষকে ধ্বংস করে দিয়েছে। জাতপাত করে হিন্দু মুসলমান, কে মতুয়া, কে আপনারই, মানে প্রতিটা মানুষের ভিতরে হিংস্র ভাব। এবং যেখানে যেখানে বিজেপি সরকার আছে যে স্টেট গুলোতে, সেই স্টেট গুলোতে এগুলো সব থেকে মারাত্মক ভাবে হচ্ছে। এটা একটা ভয়াবহ পরিস্থিতি। এটা বিশেষ করে সামনে তো বিধানসভা নির্বাচন রয়েছে, আর তার জন্য বিজেপি উঠে পড়ে লেগেছে। সবাই পলিটিক্যাল পার্টি তারা চেষ্টা করে নিচ্ছে, বৈধভাবে চেষ্টা করছে, তাতে কোনো আপত্তি নেই। তো তারা সে কথা বলছে, এর আগে তো ভোট হতো কে কত উন্নয়ন করতে পেরেছে স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে, মানুষকে রোজগার দেওয়ার খাতে, এসব নিয়ে ভোট হতো। কিন্তু বিজেপিতে খালি ভোট করছে হিন্দু মুসলিম সাম্প্রদায়িকতা, এই নিয়ে ভোট করছে। তো আগামী বিধানসভা নির্বাচনে, যেটা আর কয়েক মাস পরেই হবে, তো তাদের তৃণমূল কংগ্রেস কেমন ফল করবে না মনে করে, কেমন রেজাল্ট করবে? 2021 একটা বিরাট হাওয়া উঠেছিল, বিশাল হাওয়া উঠেছিল তখন, যে ইসবার 200 পার, আর সরকার পড়েই গেছে, খালি হতে বাকি আছে। কিন্তু জনগণ কিন্তু সেটাকে বুঝিয়েছিল। আমার কাছে মিডিয়া তখন কয়েকবার জিজ্ঞাসা করছিল, আপনার তাহলে যে 200 উপরে 211টা সিট নিয়ে তৃতীয়বারের মতন ক্ষমতা এসেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবার দেখবেন আরো বেশি সিট পাবে। তার কারণ হচ্ছে এই যে বাঙালির উপর অত্যাচার, বাঙালিদের কৃষ্টি কালচার, বাংলা কথা বলে, মানুষ এটা মেনে নেবে না। জনসাধারণ, আমার পেটে, আমি ভারতবর্ষের থেকে, আমি এই স্টেট থেকে ওই স্টেট কাজ করতে যেতে পারবো না, এই কোন দেশ, কোন স্বাধীন দেশ? তাহলে তাদের উপরে যে অত্যাচার হচ্ছে, সেখানে দাঁড়িয়ে তারা ভোট দেবে তাকে, এবং মতুয়ারা তাদের ভোট দেবে, যেভাবে যে অত্যাচার বিভিন্ন জায়গায় হচ্ছে। দেখবেন এবার আরো বেশি ভালো রেজাল্ট করবে। দেখবেন এবার ওটা সিট পেয়েছিল 50-এর নিচে যদি না থাকে, তেমন আমি রাজনীতি জেনে দেবো। তৃণমূল তো ক্লেম করছে যে আমরা স্বাস্থ্য খাতে প্রচুর উন্নতি করেছি, যেটা বামফ্রন্ট আমলে ছিল না। রাস্তাঘাট তৈরি করেছি, এবং সত্যিকার অর্থে এক্ষেত্রে সবাইকে স্বীকার করতেই হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে ধরুন আরো অন্য যেসব ক্ষেত্রে, মানুষের রোজগার দেওয়ার ক্ষেত্রে, তাদেরকে ট্রেনিং করার ক্ষেত্রে, বিভিন্ন কাজে, তো এটা তো করে যাচ্ছে সরকার। তো বিজেপি কি করবে হচ্ছে, বিজেপি কি দেবে মতুয়াদেরকে, যার ফলে মতুয়ারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে তার যে একটা কল্যাণমুখী পরিকল্পনা রয়েছে, যেটা লোক বাস্তবে দেখতে পাচ্ছে, তাকে ছেড়ে তারা কেন বিজেপির পরিকল্পনাকে গ্রহণ করবে বা বিজেপিকে ভোট দেবে? এই ব্যাপারে আপনার কি বক্তব্য? না, এখন তো আর দেবে না। শুনুন, একটা ওদের ভিতরে একটা, সবার ভিতরে একটা ধারণা ছিল যে আমরা উদ্বাস্ত হয়ে এসেছি, আমরা নিজেদের পিতৃ ভিটে মাটি ছেড়ে দিই, তাহলে ভারতবর্ষে এসে আমাদের যখন এটা আইন করে বলছে যে এই দেশে সিএ করবে, একটা নাগরিকত্ব দিয়ে, স্বাভাবিক জিনিস, সবারই এটা একটা এটাকে, যে আমি এই দেশে একটা কার্ড করে যদি নাগরিক হই, তাহলে আমি এই দেশে আমার বংশানুক্রমে আমরা এই দেশে থেকে দেবো। তো সেটা তাদের একটা সেই চিন্তা ভাবনা ছিল 2019-এ। দেখেন 19-এর পরে যখন 21-এ ভোট আসলো, 19-এ ওরা 19টা সিট পেয়েছিল, কিন্তু 2021-এ কিন্তু আবার মানুষ কিন্তু সমাবেশ দিদি আবার 211টা সিট নিয়ে আবার সরকার গঠন করলো তৃতীয়বারের মতো। আবার যদি 19-এ আপনি 24-এ দেখেন, তাহলে কটা সিট পেয়েছে তারা এই লোকসভায়? তাহলে দেখা যাচ্ছে যে মানুষ কিন্তু উন্নয়ন, যেটা মানুষ কিন্তু সেটা দেখছে যে না, এরা আমাকে মিথ্যে ভাবনা দিয়ে যে কথা দিয়েছিল সেটা রাখেনি। তো মানুষ সেটাকে আবার ব্যাক করছে, তারা বুঝে নিয়েছে। এখন যে মতদের উপর অত্যাচার হচ্ছে, মতদের আবার বিভিন্ন বাংলায় কথা বললেই যেখানে পরিযায়ী শ্রমিকরা তাদের অত্যাচার করছে, তাদের অ্যারেস্ট করছে, এই জিনিস মানুষ তো মেনে নেয় না। এবং বাঙালি এমনই একটা জাতি, তাদের কৃষ্টি কালচার সংস্কৃতির সঙ্গে অন্য জাতির এবং অন্য ধর্ম যারা বাইরে থাকে তাদের সঙ্গে এটা মেনে না। বাংলার মানুষই তো প্রথম ভারতবর্ষকে স্বাধীন করার জন্য লড়াই করেছিল, হিন্দু মুসলমান রক্ত দিয়েছিল। বিজেপিরা কোথায় ছিল তখন? আরএসএস কোথায় ছিল? সাভারকার কোথায় ছিল? আপনার আজকে যে তারা বলছে ইংরেজের সঙ্গে বলছে, তারা সহযোগিতা করেছিল, তারা অর্থ নিয়ে আজকে সেখানে একটা টাকা নিয়ে ভাতা নিয়ে তারা আজকে দেশের বিরুদ্ধে কাজ করেছে। তো মানুষ সেটা, ইতিহাস কখনো মুছে ফেলানো যায় না। আপনি যতই বলুন না কেন, মানুষ চায় ভারতবর্ষে যারা উন্নয়ন, যারা ছেলেপেলে, যারা আজকে ছেলে আমাদের ঘরের সন্তানরা, আগামী প্রজন্ম, তাদের পড়াশোনা করে তাদের চাকরি চাই, তাদের শুধু এই না। আপনি ভাবুন তো, আজকে অগ্নিবীর করছে, 4 বছর পর এরা কি হবে? ভারতবর্ষে এটা যদি 4 বছর পর আপনি তাকে ট্রেনিং দিচ্ছেন, আপনি সবকিছু করছেন, একটা টাকা দিচ্ছেন, 4 বছর পর তখন চাকরি পাবে না, তাদের কি হবে? আপনি তো সব শিক্ষা দিচ্ছেন, রেজিস্টার তারাই হবে, কিছু করার নাই। আমি সবকিছু জানছি, সবকিছু করে আমাকে সুযোগ সুবিধা নিলেন, আর আমার পরে আমাকে ফেলে দেবেন চলে, মানুষ মেনে নেবে এটা? গত 15 বছরে নতুন প্রজন্ম তারা কিভাবে উন্নতি করেছে? তারা তো পড়াশোনা করছে,
বা অন্যান্য ট্রেডে মানে দক্ষতা অর্জন করছে, আপনার কি মনে হয় যে 15 বছর আগে যারা দেখেছিলেন মতুয়াদেরকে, গত 15 বছরে তারা কি ধরনের উন্নতি করছে? না, মতুয়ারা শোনেন, প্রথম হরিগুরুচাঁদের যে চিন্তা ভাবনা ছিল শিক্ষাই একমাত্র মেরুদণ্ড। এই সমাজে যদি আমাদের অধিকার নিতে হয় আগে শিক্ষা। সেজন্য প্রথম গুরুচাঁদ ঠাকুর যখন শিক্ষাকে নিয়ে এগিয়ে গেল, তার আগের তো আমি বলি পিছনের ইতিহাসের কথা। এই যে যারা যে কঠোর হিন্দুবাদী মতদের কাছে এসে বলছে যে আপনাদের উন্নয়ন করে দেবো, আপনাদের নাগরিকত্ব দেবো, আপনারা আমাদেরই লোক, তখন কোথায় ছিল? এই যে জাতপাত করে অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল, শিক্ষার জন্য যখন হরি ঠাকুর তার সন্তানকে গুজরাট ঠাকুরকে নিয়ে এনে ধারে ধারে ঘুরছিল, হয়তো হিন্দুবাদী দিতে হয়েছে আমার সন্তানটা একটা পড়াশোনার জন্য আপনারা সুযোগ দেন, কিন্তু কেউ দেয় না। তখন দিয়েছিল সেই মুসলমানরা, যাদের আজকে হিন্দু মুসলমান নিয়ে তারা আজকে যে মতদের ভিতরে একটা বিভ্রান্তি সৃষ্টি করছে, তাদের ভিতরে জাতপাত করে হিন্দু মুসলমান ভিতরে একটা ব্রেন ওয়াশ করাচ্ছে, তাদের শত্রু বানানোর চেষ্টা করছে আরএসএস। সেইখানে আমি বলবো যে গুরুচাঁদ ঠাকুরের যে পড়াশোনার সেই সুযোগ করে দিয়েছিল সেই মাদ্রাসায়, আজকে মুক্তবা বলতো মুক্তবা, এখন আজকে মাদ্রাসা হয়েছে, সেখানে 12 বছর মাত্র গুরুচাঁদ ঠাকুর পড়াশোনা করতে পেরেছিল এবং উনি উর্দুতে বই লিখেছিলেন। হ্যাঁ, এবং ওনার যে দূরদর্শী, সেই পড়াশোনার পরে 12 বছর পরে সেই নিয়ে উনি যে প্রথম শুরু করলো, জানি না ভারতবর্ষে এটা আছে কিনা, আছে কোথাও পৃথিবীতে এটা আছে কিনা, প্রথম শুরু করলো যেখানে গরু রাখা হতো, অর্থ ছিল না, ঘর ছিল না, কোনো কিছুই ছিল না, পেটে খাবার না তারা কি করবে, মাথার উপরে ছাদ নেই, তখন শুরু করলো তার জীবনে যে আমি মেয়েদের দেখে বলে যে মাগো এই যে তোমার গোলঘর, যেখানে গরু রাখা হতো, যেটাকে আমরা গ্রামগঞ্জে গোলঘর বলি, বলে যে এখানে আমি পাঠশালা শুরু করবো। এবং সেখানে প্রতিদিন মায়েরা গোবর ফেলে দিয়ে তাদের পরিষ্কার করে ধুয়ে মুছে থেকে সেখানে পাঠশালা হতো। এবং গুরুচাঁদ ঠাকুর দেখলো অর্থের প্রয়োজন, কিন্তু আমাদের ঘরে তো সেরকম অর্থ নেই, সব কৃষি ভিত্তিক মানুষ, আর যাক আমাদের সব তো নিয়ে চলো, পুজো পার্বণ করে করে সব নিয়ে চলে যেত উচ্চবর্ণের মানুষরা, সেই সময় উচ্চবর্ণের তারা ব্রাহ্মণ সমাজের মানুষরা সারা বছর ধরে পুজো দিতে থাকতো। তো তখন গুরুচাঁদ ঠাকুর মাটির কলসি দিয়েছিল একটা, সেখানে সেই মাটির কলসিতে এক মুঠ রান্নার সময় চাল দিতে দিতে বলতো মায়ের, 30 দিন পরে চালটা ঠাকুরের কাছে গুরুচাঁদ ঠাকুরের কাছে নিয়ে আসতো। সেই চালের ভিতরে বই খাতা পেন্সিল, মানে শিক্ষক যে ছিল তাকে কিন্তু সেখানে তার মাইনে টেনে সবকিছু দিত। এইভাবে গুরুচাঁদ ঠাকুর আস্তে আস্তে তার নেতৃত্বে ওপার বাংলা এপার বাংলা মিলে, সে সময় বেশ ভাগ হয়নি, তার নেতৃত্বে 3900 আপনার 56টা স্কুল তৈরি হয় গুরুচাঁদ ঠাকুরের। তাহলে আজকে বলেন যে সারা পৃথিবীতে এই কাজ আমার মনে কেউ করতে পারেনি, যে গুরুচাঁদ ঠাকুর করেছে। এবং তার সঙ্গে শুধু এটা না, নারী শিক্ষা, যে নারীদের যদি শিক্ষিত না করে তার ছেলে মেয়ে শিক্ষিত হওয়া সম্ভব না, তার জন্য নৌকা করে বাড়ির থেকে নিয়ে এসে, মেয়েটা বেড়ে করতে দিত না, তো সেখান থেকে তাদের অধিকারই ছিল না সেই সময়, মেয়েদের নৌকা করে নিয়ে এসে জলাভূমি ওখানে এনে পড়াশোনা করে আবার গুরুচাঁদ ঠাকুর সে বাড়িতে নিয়ে আসতো। এটাই হচ্ছে গুরুচাঁদ ঠাকুর। এবং সেই সময় আজকে যে ভোটের কথা, যে ভোট দেবে সেটা আপনার ভোট, আমি আপনাকে বই দেবো নিলামকার গুরুচাঁদ ঠাকুর কতকাল আগে সেটাকে দেশ স্বাধীন হওয়ার আগে বলে গেছে ভোটাভুটি সরকার গঠন, আজকে সেটা হচ্ছে সেই সময়। তো এই গুরুচাঁদ ঠাকুরের নেতৃত্বে আমাদের চন্ডাল গুলোই করতো, সেটাকে 35 টাকা দিয়ে বই কিনে এনে সেন্সার করে ইংরেজ সিএস মিটকে ধরে, ইংরেজকে ধরে আস্তে আস্তে আপনার শিক্ষা, সেখানে চন্ডাল বলে যেখানে আমাদের গালি দেওয়া হতো, তাকে সেখানে নমসূত্র ক্লাস করবে, সেখানে সেন্সার ধরে নেয়, এরা শিক্ষিত সমাজের সভ্য জগতের মানুষ, এরকম আস্তে আস্তে ধাপে ধাপে আজকে উঠিয়ে নিল। এবং পরবর্তীকালে ওনার যে পিয়ার ঠাকুর, ওনার যে নাতি, ওনার নিজের সন্তান, গুরুচাঁদ ঠাকুরের নিজের সন্তান প্রথম আমাদের নমসূত্রের ভিতরে প্রথম মাধ্যমিক পাশ করে শশীভূষণ ঠাকুর। পরবর্তীকালে উনি সরকারি চাকরি পায়, যে যদি ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের সরকারি চাকরি না হলে পড়াশোনা দিয়ে আর বাচ্চারা যাচ্ছে। পরবর্তীকালে উনি মানে বিদেশে পাঠানো, প্রথম ওনার এই সমাজের ব্যারিস্টারি পাশ করে আমার শ্বশুর প্রমোদরঞ্জন ঠাকুর, যাকে সকলে পিয়ার ঠাকুর বলে ই করে। পরবর্তীকালে উনি এমএলসি হয়েছে, উনি রাজনীতিতে যাওয়ার পরে আপনার মিনিস্টার, এমএলএ, সংসদ সব একটার পর একটা হয়েছে। তো এই যে আরেকজন ছিল ওনার আরেক নাতি, সেটা হচ্ছে পিএইচডি করেছিল ভগবতী ঠাকুর। শিক্ষাই একমাত্র মেরুদণ্ড। এবং এই সমাজে যেটা আপনি প্রশ্ন করলেন যে আজকে মতরা যে শিক্ষা, প্রচন্ড মতদের প্রথমেই হচ্ছে শিক্ষা হচ্ছে মেরুদণ্ড। মত জন্মগ্রহণ করতে গেলে আগে শিক্ষিত হতে হবে, আগে শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং তারা চাকরি বাকরি করে শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএস, আইপিএস অফিসার, উকিল, বহু কিছু। যদি বিজেপি আসে আসবে না, কিন্তু যদি আসে তাহলে মতদের যে উন্নতির যে ক্রমধারা সেটাকে বজায় থাকবে না? শুনে তারা তো ধ্বংস করার জন্য এমনি তো রয়েছে, সেন্টারে স্টেটে তো আসেই, এটাই এই অবস্থা। সারা ভারতবর্ষে যেখানে কাজ করতে যাচ্ছে পরিযায়ী শ্রমিকরা, তাদের প্রতি যে অত্যাচার হচ্ছে, মতদের প্রতি যে অত্যাচার হচ্ছে, তাহলে এখানে আসলে আমাদের কি হবে?
আমি তো বলবো যে এখনো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে এখন আমরা ভালো আছি। বিভিন্ন পশ্চিমবাংলায় কিন্তু জাত প্রথা এতটা নেই, যেটা বাইরে আছে। উড়িষ্যায় আপনি যান, উত্তরপ্রদেশে যান, আপনি রাজস্থানে যান, আপনি গুজরাটে যান, কিভাবে কি পরিমাণে যে জাত প্রথার প্রথা। এখনো ডেড বডি যদি নিয়ে যায় উত্তরপ্রদেশে, আমি সেটা দেখছিলাম যে ডেড বডি যদি নিয়ে যায় সিভিল কাজটা সেখানে রাস্তা দিয়ে যেতে দেওয়া হয় না, দড়ি বেঁধে খাটিয়ে দড়ি বেঁধে সেই নিচে শ্মশানে নেওয়া। এ কোন জগৎ, কোন দেশে আমরা বসবাস করছি? কোন স্বাধীন আমরা ইংরেজের থেকে স্বাধীন হলাম, কিন্তু আমি তো মনে করি এই দেশে থেকে আমরা পরাধীন, আমরা কথা বলতে পারবো না, আমরা খাবার খেতে পারবো না। এরা বলছে যেখানে এসে সমস্যা, সিঙ্গারা খেতে পারবো না, জিলেবি খেতে পারবো না। কি ভাবতে পারছি? আমি কি খাবো, আমি কি করবো, সেটা আরেকজন বলে দেবে। আপনাদের প্রশ্ন হচ্ছে শেষ প্রশ্ন। একটা প্রশ্ন ম্যাডাম, হচ্ছে কেন্দ্রীয় প্রধানমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি দেখিয়েছেন যে 31শে ডিসেম্বর 2024-এর মধ্যে যারা এসেছেন পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে যারা এসেছেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে। এসআইআর থেকে কোন রকম তাদের নাম বাজবে না, কোনো চিন্তা নেই। এতে রাজনৈতিক মহল বলছে মতুয়া সহ ওপার বাংলা থেকে যারা এসেছেন তাদের স্বস্তি। আপনি কি এগুলো মিথ্যে ভাওতা আর কতকাল দেবে তারা? তার কারণ হচ্ছে যদি সেটাই দিত তাকে 19-এ দিয়ে দিত। 19-এর থেকে তো শুরু হলো তাদের যে আমরা এটা দেবো, তা কেন দেয়নি? আজকে 24, 25, 26 আসতেই গেল, তাহলে কেন এখনো হয়নি? তার মানে হচ্ছে এখন ইমিডিয়েটলি এটা আবার বলেছে, বিল তো পাস করেনি, এটা নোটিফিকেশন বের করেছে, সেখানে অমিত শাহ বলেছে যে 24 পর্যন্ত। তার কারণ হচ্ছে এখন যদি না বলে 26-এ ভোট। আপনি বুঝতে পারছেন যে 26-এ ভোট, তার মানে আবার মতুয়াদের একটা ভাবটা মিথ্যা দিয়ে দিচ্ছে যে তোমরা আমাদের কাছে আসো, ভোটটা আমাদের দাও। ভোট হয়ে গেলে আবার যাতে তাদের যদি দিতে হবে, তাদের যদি করতে হবে, আগে দিক তারপরে কথা। বিজেপি দাবি করছে মতুয়া ভোট বিজেপি। ওটা বললে তো হবে না, রেজাল্ট দেখতে হবে না। তাহলে 21-এ কেন তারা এখানে সরকার গঠন করতে পারেনি? 21-এ তাহলে ওরা ওখানে কেন 200 পার বলছিল, তাহলে কেন সেখানে 100 পার করেন? তাহলে আজকে লোকসভা যেটা ভোট হলো, 24-এ যেটা ভোট হলো, তাহলে সেটা কেন রেজাল্ট এত খারাপ হলো? এটা বললে হবে না, মুখে মুখে বলা আর কাজে কর্ম সেটা আলাদা, প্র্যাকটিক্যাল জিনিস আলাদা। আপনাদেরকে একটি শেষ প্রশ্ন করবো। আপনি তো লোকসভার সাংসদ ছিলেন, রাজ্যসভায় বর্তমান ভারতবর্ষকে দেখতে পাচ্ছেন, রাজ্যসভায় সব স্থানীয় পর্যায়ে না। তো এই যে ভোট হতে যাচ্ছে বিহারে, বিহারে কি করার চেষ্টা হয়েছে আপনারা জানেন, নির্বাচন কমিশনকে দিয়ে। তো এবং আমাদের পশ্চিমবাংলাও এসআইআর হবে বলছে। সব মিলিয়ে 2026-এর যে নির্বাচন, তাতে কি হবে বলে আপনার প্রেডিকশন? কারণ আমার যতটা ধারণা, আমি বলবো যে এবারও 211টা সিট নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় বসেছিল। আমি বলবো এর থেকে এবার অনেক বেশি সিট নিয়ে আরো বসবে। আর যেটা আপনি বলছেন যে যেখানে এই বিহারে যেটা হচ্ছে, দেখেন মানুষ বেঁচে আছে, তাকে সুপ্রিম কোর্টে চলে গেছে, সেখানে বলছে যে বেঁচে আছে বলেছে যে তাকে মৃত্যু। আর মানে যে এখানে যারা বয়স্ক লোক তাদের বলছে যে 70 উপরে আমরা ভাবছি সে মারা যাচ্ছে। এই কি ধরনের কথা? মানে একটা নির্বাচন কমিশন এইভাবে ধরনের কথা বলতে পারে কখনো? সে বেঁচে আছে, অনেক সময় দেখা যাচ্ছে যার মৃত্যু হয়ে গেছে তাকে দেখাচ্ছে সে বেঁচে আছে, আর যে বেঁচে আছে তার মৃত্যু দেখাচ্ছে। মানে এই যে নির্বাচন কমিশন বিজেপির হয়ে কথা বলছে, বিজেপিকে ক্ষমতা আনার জন্য কথা বলছে, মানে দেশে একটাই ক্ষমতা থাকবে সেটা আছে বিজেপি, আর আদার্স কোনো কিছু থাকবে না। মানে সেই হিটলারের মতো। আমি তো মনে করি হিটলার মনে থেকে অনেক ভালো ছিল, মানে যেটা তার এসের জন্য আমার মনে হয় থেকে হিটলার থেকে ভালো হচ্ছে অমিত শাহ মোদী, ভারতবর্ষকে পুরো ধ্বংসের মুখে নিয়ে চলে গেছে। আপনি বলছেন যে আবারও আপনি আশা করছেন তৃণমূল মমতা ব্যানার্জির নেতৃত্বে 100% আরো বেশি আসন ক্ষমতায় আসবে, এবং মতুয়া ভরে আমাদের মমতা ব্যানার্জিকে তারা আশীর্বাদ করবে, এবং মতুয়াদের ভোট আগের মতনই আমি বলবো এবার আরো বেশি ভোট পান। এবার আগে যেটা পেয়েছে মতুয়া আরো বেশি করে ভোট দেবে। আমরা এখন মনে হচ্ছে যে আপনার একটা প্রোগ্রাম আছে, আমি বলছিলেন চলে যাবেন। তো আমরা আজকে এখানে থামছি, পরবর্তীতে আমাদের স্টুডিওতে আমরা আপনাকে পাবোই আশা রাখছি, এবং আমরা আপনার কথা এবং আপনার বক্তব্য, মতুয়াদের যে অবস্থা, এগুলো আরো ভালোভাবে তুলে ধরতে পারবো আমাদের ডিজিটাল চ্যানেলে, ইউটিউব চ্যানেলে। এটা আমরা আশা রাখছি। আমাদের স্টুডিওতে আসার জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনার শুকরিয়া আদায় করছি, এবং আমরা আশা করবো যে আপনি ভালো থাকবেন এবং একজন সাংসদ হিসেবে, ভারতের একজন সাংসদ হিসেবে নিজের দায়িত্ব আরো ভালোভাবে পালন করবেন। আপনার আশীর্বাদ আর দর্শকের আশীর্বাদ, আমি দর্শকের সাথে ধন্যবাদ জানাই। আমি এখানে মানে আসতে পারা মানে আমার কাছে অনেক বড় জায়গা। মানুষের ভালোবাসার উপর পৃথিবীতে আর কোনো কিছু নাই। শুধু আমাকে আশীর্বাদ করুন, আমার উপর যেন লোভ লালসা অহংকার ঈর্ষা, মানুষের সেবা করতে পারি, এটাই আমার জীবনের সবচেয়ে বড়। ধন্যবাদ।